যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে, এর পরবর্তী অংশ। বার্নে আমরা আরও 3 দিন থাকলাম। কোনো নতুন শহরে গেলে আমার সেই শহরটাকে ভালো করে দেখতে ইচ্ছে করে, জানতে ইচ্ছে করে। আমরা গাড়িতে নয়, ট্রামে করে বার্ন সিটিটা ঘুরলাম। কয়েকটা বিখ্যাত দ্রষ্টব্য স্থান দেখলাম, যেমন রোজ গার্ডেন। প্রায় 150-রও বেশি বিভিন্ন রকমের, বিভিন্ন রঙের গোলাপ হয় এই গার্ডেনে। এখন ঠান্ডার জন্যে অবশ্য ফুল দেখতে পেলাম না, কিন্তু অপূর্ব সুন্দর পার্ক। এই পার্ক থেকে আরে নদী পরিবেষ্টিত বার্ন সিটির একটা অপূর্ব ভিউ পাওয়া যায়। রোজ গার্ডেন ছাড়া আমরা বিয়ার পার্ক, পার্লিয়ামেন্ট হাউস, 2-একটা পুরনো চার্চ, আর্ট মিউজিয়াম এবং হাউস অফ রিলিজিয়ন দেখলাম। হাউস অফ রিলিজিয়ন, যেখানে পৃথিবীর 8টা ধর্মকে একই ছাদের নিচে স্থান দেওয়া হয়েছে, দেখে সত্যি খুব ভালো লাগলো। ধর্ম নিয়ে মারামারি কাটাকাটি না করে আমরা যদি প্রত্যেকের ধর্মকে যথাযথ সম্মান দিতে পারতাম, তাহলে হয়তো পৃথিবীর চেহারাটা আজ একদম অন্যরকম হতো। বার্ন থেকে আমরা লিউসার্নে এলাম। লিউসার্ন সুইজারল্যান্ড একটি প্রাচীন নগর। বরফে ঢাকা পাহাড় এবং লিউসার্ন লেক দিয়ে ঘেরা এই শহরটার সৌন্দর্য সত্যি অবর্ণনীয়। লিউসার্ন থেকে এবার আমরা জারম্যাটে এলাম। এখানকার যে জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগলো সেটা হলো জারম্যাট একটা কার ফ্রি টাউন। এখানে লোকেরা হেঁটে বা সাইকেলে অথবা ইলেকট্রিক বাস বা ট্যাক্সিতে যাতায়াত করে। জারম্যাট থেকে আমরা লুগানোতে এসেছি। লুগানো লেকের ধারে ছবির মতো সুন্দর এই লুগানো শহরটি। সব শেষে আমরা জেনেভাতে এসে পৌঁছালাম। এখানে কয়েকদিন থেকে আমরা মুম্বাইয়ের ফ্লাইট ধরব। জেনেভা লেকের ধারে অবস্থিত জেনেভা শহরটি ইউরোপের একটি অন্যতম গুরুত্বপূর্ণ শহর। জেনেভাকে ক্যাপিটাল অফ পিসও বলা হয়। জেনেভা লেকের বাঁ দিকে রয়েছে পুরনো শহরটা, আর ডান দিকে গড়ে উঠেছে নতুন শহর। জেনেভা থেকে আমরা ফেরার ফ্লাইট ধরলাম। মুম্বাই এয়ারপোর্টে এসে দেখলাম শ্লোক আমাদের জন্য অপেক্ষা করছে। শ্লোককে দেখে আমার বুকের ভিতরটা কেমন করে উঠল। একটা কান্না এসে আমার গলার কাছে যেন আটকে গেল। রিক এসে শ্লোককে জড়িয়ে ধরল। এরপর শ্লোক আমার দিকে তাকালো। শ্লোক ওর গভীর কালো 2 চোখ আমার চোখের উপর রাখল। মমতা জড়ানো গলায় জিজ্ঞেস করল, কেমন আছো আরাধনা? এতদিন বাদে শ্লোককে দেখলাম, শ্লোকের গলা শুনলাম। বুকের ভিতর দারুণ একটা কষ্ট অনুভব করলাম। একটা কান্না আমার বুকের ভিতর যেন আছড়ে পড়ল। আমার 2 চোখ যেন আর কোনো বাধা মানতে রাজি নয়। মনে মনে বললাম, ভালো নেই শ্লোক, আমি একটুও ভালো নেই। বহু কষ্টে নিজেকে সামনে নিলাম। মাথা নেড়ে বললাম, ভালো। বাড়ি পৌঁছাতে অনেক রাত হয়ে গেল। দেখলাম অনিমেষ কাকু আর অপর্ণা আন্টি আমাদের জন্যে জেগে বসে আছেন। অনেক রাত অবধি কফি খেতে খেতে আমরা গল্প করলাম। এতদিন যেন আমি নিজেকে কোথাও হারিয়ে ফেলেছিলাম। 1 মাস বাদে বাড়ি ফিরে মনে হচ্ছে আমি যেন আবার নিজেকে খুঁজে পেলাম। আমি যেন আবার নিজেকে খুঁজে পেলাম শ্লোকের 2 কালো গভীর চোখের ভিতর। ঘুম ভেঙে দেখি সকাল 9টা বাজে। রিক ঘুমোচ্ছে। রিক সব সময় খালি গায়ে উপুর হয়ে শোয়। রিকের একটা হাত আমার গায়ের উপর।
আমি আস্তে করে রিকের হাতটা সরিয়ে উঠে পড়লাম। বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে স্নান করে নিলাম। সকালে স্নান করার অভ্যেসটা আমি আমার মায়ের কাছ থেকে পেয়েছি। ছোটবেলা থেকে দেখেছি সকালে উঠে মা আগে স্নান করে নিতেন। সেই থেকে আমারও এই অভ্যেস। স্নান করে রেডি হয়ে নিচে নেমে এলাম। নিচে এসে দেখি এখনো কেউ নিচে নামেনি। আমি রান্নাঘরে ঢুকলাম। দুজন পরিচারিকার সহায়তায় ব্রেকফাস্ট রেডি করে ফেললাম। আজ মনটা খুব ভালো লাগছে। ব্রেকফাস্ট টেবিলটা রেডি করছি, এমন সময় অপর্ণা আন্টি নিচে নেমে এলেন। আমাকে দেখে খুশি হয়ে বললেন, কাল এত রাতে ঘুমিয়েছ, এত তাড়াতাড়ি ওঠার কি দরকার ছিল আরাধনা? আমি হেসে আন্টির দিকে এক কাপ চা এগিয়ে দিলাম। তারপর আমার চাটা নিয়ে আন্টির পাশে এসে বসলাম। চায়ে চুমুক দিয়ে আন্টি আমার দিকে ভালো করে তাকালেন। জিজ্ঞেস করলেন, তুমি ভালো আছো তো আরাধনা? আমি হেসে সম্মতিসূচক মাথা নাড়লাম। অপর্ণা আন্টি আবার বললেন, রিকের জায়গায় শ্লোক হলে আজ আমাকে এই প্রশ্ন করতে হতো না, কারণ রিকের থেকে শ্লোককে আমি অনেক বেশি জানি, অনেক বেশি চিনি। আন্টির কথা শুনে আমার বুকের ভিতরটা শ্লোকের জন্য আবার হু হু করে উঠল। মনে মনে বললাম, আজ যদি সত্যি রিকের জায়গায় শ্লোক হতো। আজ রবিবার, কাল থেকে আমি আবার ইনস্টিটিউট যাব। খুব ভালো লাগছে। আমরা 5 বন্ধু মিলে আড্ডা মারব। শান্তনু বলেছে আমার কদিনের সব নোটস ও রেডি করে রাখবে। আমরা সবাই ব্রেকফাস্ট করছি, আমার ফোনটা বেজে উঠল। শান্তনু ফোন করেছে। আমি ফোনটা রিসিভ করে বললাম, ব্রেকফাস্ট করছি, একটু পরে কল ব্যাক করছি। ফোনটা রেখে তাকাতেই দেখলাম রিক আমার দিকে তাকিয়ে আছে। আমি রিককে বললাম, শান্তনুর ফোন, আমার ইনস্টিটিউটের বন্ধু। রিক কিছু বলল না। ব্রেকফাস্টের পর আমরা কফি নিয়ে ড্রয়িং রুমে এসে বসলাম। আমি কফি খেতে খেতে শান্তনুকে কল ব্যাক করলাম। ড্রয়িং রুমে সবাই কথা বলছে, তাই ফোনটা নিয়ে বাইরের লনে চলে এলাম। শান্তনু আর আমি ফোনে অনেকক্ষণ গল্প করলাম। কথা বলতে বলতে হঠাৎ ঘুরে তাকাতেই দেখি রিক দাঁড়িয়ে আছে। রিককে দেখে আমি একটু অবাক হলাম। শান্তনুকে বলে কলটা শেষ করলাম। রিক আমার দিকে এগিয়ে এলো, বলল, এত কি কথা হচ্ছে তোমাদের? আমি হেসে বললাম, পুরো 1 মাসের গল্প। রিক বলল, তোমার সব বন্ধুদের মধ্যে শান্তনুই তোমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড, রাইট? আমি বললাম, আমরা 5 বন্ধুই খুব ক্লোজ। হ্যাঁ, এদের মধ্যে শান্তনুই আমার সবচেয়ে বেশি ক্লোজ। ওয়েল, আই ক্যান সি দ্যাট। রিকের গলায় বিদ্রুপ। আমি ভালো করে তাকালাম রিকের দিকে। হঠাৎ আমার হানিমুনের সেদিনের সেই রাতটার কথা মনে পড়ে গেল। রিক নিজেকে সামলে নিল। আমার কোমরে হাত দিয়ে আমাকে একটু কাছে টেনে নিয়ে বলল, সবাই তোমাকে খুব মিস করছে, চলো ভিতরে চলো। আজকে সারাটা দিন খুব ভালো কাটলো। আমরা সবাই একসঙ্গে বসে গল্প করলাম। দুপুরে লাঞ্চের পর রিক একটা ভালো ইংলিশ মুভি চালালো। আমরা সবাই একসঙ্গে বসে দেখলাম। বিকেলে আমি, রিক আর শ্লোক সমুদ্রের ধারে বেড়াতে গেলাম। শ্লোক, রিক আর আমি সমুদ্রের জলে পা ডুবিয়ে দাঁড়িয়ে রইলাম বহুক্ষণ। সমুদ্রের ঢেউগুলো আছড়ে এসে আমাদের পায়ের উপর পড়ছে। পায়ের নিচ থেকে মাটিটা একটু একটু করে সরে যাচ্ছে। একটা ঢেউ সরতে না সরতেই আর একটা ঢেউ এসে আছড়ে পড়ছে। আমার জীবনেও যেন একটা দুর্যোগ শেষ হতে না হতে
আর একটা দুর্যোগ এসে আছড়ে পড়ছে, ঠিক সমুদ্রের ওই ঢেউগুলোর মতো। আমার হাতটা রিকের হাতে ধরা। মুখ তুলে চাইলাম শ্লোকের দিকে। দূর সমুদ্রের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। সূর্যের অস্তর আগে কি ভীষণ করুণ দেখাচ্ছে শ্লোকের মুখটা। পুরনো স্মৃতিগুলো আমার বুকে আছড়ে পড়ছে সমুদ্রের ঢেউগুলোর মতো। কতদিন একসঙ্গে হাতে হাত রেখে সমুদ্রের বুকে সূর্যাস্ত দেখেছি আমি আর শ্লোক। সেই অস্ত সূর্যের আলোয় দুজন দুজনের চোখে অসীম ভালোবাসা দেখেছি। সমুদ্রের ঢেউগুলোকে পায়ে জড়িয়ে ভেজা বালির উপর দিয়ে মাইলের পর মাইল হেঁটেছি একে অপরের হাত ধরে। নীল সমুদ্রকে সাক্ষী রেখে অব্যক্ত ভাষায় হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়েছি দুজন দুজনকে। আজ সব কিছু একই আছে। সমুদ্র আছে, সমুদ্রের বুকে উত্তাল ঢেউ আছে, সূর্যাস্ত আছে, আর আকুল করা দুটো হৃদয়ও আছে। কিন্তু তবু যেন কিছু নেই, আর কিছুই বুঝি অবশিষ্ট নেই। সব যেন শেষ হয়ে গেছে, হারিয়ে গেছে কোন সুদূরে। আজ আমি এক আবেগহীন শূন্য হৃদয় নিয়ে দাঁড়িয়ে আছি শ্লোকের পাশে, রিকের হাত ধরে। আবার আর একদিন, কেমন?